আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? হিউম্যান রেসপন্স। হ্যালো। রাইসা। আফওয়ান। আফওয়ান, সরি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো তোমরা। শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, তোমরা একটু সিলেবাস দেখে বলো তো কোন গল্পটা আজকে আমাদের স্টার্ট করা উচিত? তোমরা আজকে কোনটা পড়তে চাও? আজকে ফার্স্ট ক্লাস আমাদের ইচ্ছা মতো পড়াবো। কোনটা পড়তে চাও তোমরা? রেসপন্স করো। যদি কথা বলতে সমস্যা হয়, আচ্ছা, পিতৃপুরুষের গল্প এটা করবা? ওকে, করা যায়। ঠিক আছে, পিতৃপুরুষের গল্প বলি। পিতৃপুরুষের গল্প লিখেছেন কে? এটা একটা ছোট গল্প টাইপের। ছোট গল্পটাকে আমরা এখন পড়ার চেষ্টা করব। ফার্স্টে আমরা কবি কবি পরিচিতিটা একটু দেখবো। ঠিক আছে, একটু 2টা মিনিট দাও। সরি, তার আগে এখন খুব ঠিক একটু দেখবো। আমরা দেখো পরিস্থিতি একটু শেয়ার করার আগে একটু দেখা উচিত, কারণ তাহলে লেখকের মেন্টালিটি। ঠিক আছে, যেমন এখানে আমরা কথা সাহিত্যিক আর আলোচনা হলো। আচ্ছা, তাকে বলা হচ্ছে কথা সাহিত্যিক। ঠিক আছে, যে কথা সাহিত্যিক যারা লেখালেখি কাজ করেন, গল্প গল্প লেখেন, তাদেরকে কথা সাহিত্যিক বলা হয়। আমি ছিলেন একজন বেদা, ছিলেন একজন বেদা, ছিলেন বেদা ছিলেন। একাত্তরে একাত্তরে রণাঙ্গনের সংবাদদাতা। রণাঙ্গন বলতে হচ্ছে যুদ্ধের ময়দানে সংবাদদাতা, মানে কি সংবাদ পৌঁছে ইনফরমেশন ট্রান্সফার করতে। তিনি মুক্তিযুদ্ধের বিষয়ে প্রচুর গল্প, উপন্যাস, প্রবন্ধ, কথা লিখেছেন। গল্প, উপন্যাস, প্রবন্ধ। তার মধ্যে কয়েকটা হলো প্রিয় যোদ্ধা, সর্বগল্প, সমগ্র 1971, মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ,
ব্লাড অ্যান্ড ভিটামিন ইত্যাদি। তার জন্ম 1948 সালে জামালপুর। কত সালে জন্মগ্রহণ করেন? 1948 সালে। এর পরিচিত পরিস্থিতি পাত্র দৃষ্টিটা দেখে নিই, তাহলে আমাদের ফরওয়ার্ড সামারিটা একটু বুঝে নেবো। আর এই সামারিটা দেখে নিতে হবে, তাহলে আমাদের আচ্ছা, পিতৃপুরুষের গল্পটি কিশোরবন্ধু কিশোরবন্ধু ঢাকায় বসবাস করে। তার মায়ের কাছে মুক্তিযোদ্ধা আচরণ মামা সাহসী সংগ্রামের গল্প শুনে অর্থময় মামার মুক্তিতে যুদ্ধ গবেষণা আগ্রহ ছিল। এখানে অর্থময় একটা ছেলে ঢাকায় থাকে, সে তার মামার কাছে শুনতে জানতে পারে তার মামা একজন মুক্তিযোদ্ধা। তার মামা তাকে ঢাকা সব ঘুরায় আর তারপরে সব 21 ফেব্রুয়ারি দুদিন আগে কাজল মামা ঢাকায় আসেন। আমার আসল শুক্রবার কিন্তু অতীত সম্পর্কে তথ্য নির্ভর ইতিহাসের পাঠ। অঙ্কু জানতে পারে ঢাকা শহর নামের ইতিহাস, রাস্তার নামের ইতিহাস জানতে পারে, যুদ্ধ মুক্তিযুদ্ধের পাঠ। 25 মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ছাত্রদের প্রতিরোধে ভূমিকার কথা তুলে ধরে। ঢাকা শহরে রিকশায় ঘুরতে ঘুরতে কিশোরগঞ্জ স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন সব আন্তর্জাতিক সম্পর্কে ধারণা আছে। পিতৃপুরুষ বলতে এখানে কি বোঝাচ্ছে? আমাদের জেনারেশন, কয়েক জেনারেশন আগে যাদের জন্য আমরা আজকে নিজেদেরকে বাঙালি বলতে পারতেছি, যারা আমাদের আহ, আগে ছিল, যাদের জন্য আমরা আজকে স্বাধীন দেশ পাইছি, তাদেরকে মিলিয়ে পিতৃপুরুষ বলা হচ্ছে। উদাহরণ প্রথমে বলে যাচ্ছি বা আচ্ছা, তোমাদের কি লেখাটা কি একটু ঝাঁপিয়ে যাচ্ছে আস্তে আস্তে? ঠিকঠাক আছে? আচ্ছা, অন্তিম মামা বড় বড় বেশি একটা ঢাকা শহর আসেন, ঠিক আছে? তার মানে কি, তার ঢাকা শহর আপনি সে গ্রামে। তার মা চিঠি লিখে আর চিঠির কথা বলেন, আসল ঢাকা শহরে আমার বাসা ঠিক থাকবে যতদিন চাকরি না। তো আমার তবু আসে না, গ্রাম নাকি খুব ভালো লাগে তার। আচ্ছা, তার মামা কি হলো যে তার মামা একজন বেকার, মানে চাকরি বাকরি হচ্ছে না, ততদিন না ঢাকায় চাকরি হলো। সে বলছে কি আমার কাছে থাকবে, আমার পাশে কি না। কিন্তু কাজের মামার কথাটা হলো কি, যে না আমার গ্রাম খুব ভালো লাগে, সংসার শান্তি পরিবেশ ভালো। বিষয় একটা কি করে, কাজের মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত পড়ালেখা করতে হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে পড়তে বেদিকের যুদ্ধ, এই পড়া অবস্থায় কি ছিল, যুদ্ধ লাগছিল। ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে আসে। তারপর রাত দিন এ গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেরা জোগাড় করে, মিছিল মিটিং, রাইফেল জোগাড় করে, ট্রেনিং, আরো কত কি। বন্ধু নানা কত বলতেন, বাবা এসব করিস নে, বিপদে পড়বি। আচ্ছা, ঢাকা শহরে থাকতে 1971 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি সরবরাহ গ্রামে আসছে। গ্রামে আসার পর তিনি তার বয়সী যারা আছে, তার আশেপাশে বয়সী যারা আছে তাদের সাথে তাদেরকে জোগাড় করছে। জোগাড় করে মিছিল মিটিং আর বিভিন্ন করে যে জায়গাগুলো বা তো এসব কিছু করতে আর যুদ্ধে যোগদান করে। তার নানা তার নানা বলতে তার বাবা বাবা আছে, তাকে সে বলতো যে বাবাদের যে স্বভাব, যেটা হলো সবসময় সন্তানের প্রতি কেয়ার রেখেছিলেন। সন্তানের ভালোর জন্য যেটা মানে সন্তানের প্রতি স্নেহ রাখতে যে কাজটা করে যে পালন করছে, তো আমি তার ছেলে পেনশন। আচ্ছা, শুনে কাজের বাবা কি বলতো, বাঘা মিলে একটা যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবে।
ঠিক আছে? সাহস নিয়ে বলতো কাজ হলো সেই কাজ হলো আমার সেই কাজ হলো আমার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বন্ধু। এভাবে একটা করতে স্যার বন্ধু বার্ষিক পরীক্ষার পর থেকে মা ওকে শিখিয়ে দিয়েছে তুই এক কাজ করবো চিঠি লেখ বাবা মত এবারে 21শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকায় আসে। আর ও বল তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস দেখবি ঠিক আছে। মাতার সঙ্গে বলতেছে যে তোমার মামার করতেছে আমি বলতে তো শুনবে না তুমি শুধু চিঠি দিলে যেহেতু মামার কাছে যেমন মামারা তাদের মামার কাছে আমি সবসময় ভালো তো আপনাদের কারণে তখন ইয়ার করতে হবে কথা বলতে না জন্য যে ঠিক না তাহলে অবশ্যই পত্রিকা অন্তত না হলেও এমন একটা কৌশল চিন্তা করতো সে বেশ কদিন আগে কাউকে না জানি নতুন চিঠি লিখেছে সেও প্রায় 10-12 দিন লিখেছে। আজ 18 তারিখ 3 দিন বাদে নয় বসে অর্কের মধ্যে বিশ্বাস আসল মামা আর কারো কথা শুনুক না শুনুক তার কথা রাখবে আসবে উদ্বেগতার মা কিন্তু এই কথা সে আগেই ভাবে গেছে এবং সে আগে থেকে সব চিঠি কিন্তু লিখে আগেই পাবে কিন্তু বরাবর রাত নটা 9:30টায় বিয়ে পড়ে কিন্তু আজ রাতে সে 10টার পরে জেগে থাকলো মা বললেন ঘুমাতে চাস না কেন? তোমাদের অত তুলে তুলে বলবে না কিছু 11টা বাজতেই ঘুম চোখ বন্ধ হয়ে আসে ঠিক সেই বেলায় সে দেখলো আসলে আসলে আপনি নিচে থেকে বেরিয়ে এক লাইনে উঠে বসলো সে বরাবর ষোলো মানুষ বরাবর সে 9টা 9:30 ঘুমায় যায় ছেলে ইচ্ছা করে। আচ্ছা, তো ওইদিকে সে বুঝতে পারছিলাম সে মনে হচ্ছে তার আমার কাছে ছিল এই জন্য সে ঘুমান যায় 11টার দিকে বেশি ছোট মানুষ সে 11টার মধ্যে অনেক কাজ হচ্ছে তার মনের মধ্যে তো তার দুর্মুখ লাগতেছে সেটা নতুন আসছে সেই চোখের পরে মাসে ছিল আছে লেভেল সে ক্লাস আছে না এমনি কিছু মাস আগে মানুষ ঠিক দাঁড়িয়ে কিছু 11টা 5টায় চোখ বন্ধ হয়ে আছে বদলে সেগুলো আগে সকালবেলা আসে আমাদের ভালো আছিস কি বন্ধু সে সাথে ট্রেনে গেল সে দেখি কি মাছি বন্ধু বলে আজ কিন্তু 19 তারিখ তা জানো না 2 দিন বাদে কিন্তু সেটা হয় যেদিন আসে সেদিনের তারিখে কি হবে 19 তারিখ না 19 তারিখ আর বাবা আসছে তখন শেষ সাথে ট্রেন এটা মাথায় রাখতে হবে এটা এমসিকিউতে আসতে হবে 2 দিন বাদে শুরু হবে ঠিক আছে একটু বেশি করে বেরবো তোকে ইন্স্যুরেন্স নেওয়ার পর তারপর তাকে যেতে যাবো যেখানে যেতে চাস সেখানেই যাবো 5 মিনিট আমি ঢাকায় থাকবো এর মধ্যে 4 মিনিট ওর সাথে যেখানে যাবো যত গল্প শুনতে চাস শোনাবো আমার 5 দিনের জন্য 5 দিনের মধ্যে বসেছে 4 দিনই আমি তোমার আমি আর অল্প সময় দেবো তুমি যেখানে যাই কিছু বলো সেখানে যাবো যেখানে যা করতে চাও এই করবো ঠিক আছে মোহাম্মদপুরের নুরজাহান রোড থেকে একটি রিক্সায় চাপলো বন্ধু আর আসলো কোথায় কোন থেকে রিক্সায় উঠছিল মোহাম্মদপুরের নুরজাহান রোড তালমাটিয়া ধানমন্ডি হয়ে রিক্সা চলছিল আমি বললেন এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর নাম সাতমন্দির জানিস
আচ্ছা, বাবা বলতেছে যে আমরা যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা কি স্বাস্থ্যমন্ডিত? তখন হচ্ছে যে কি হিসেবে বলো তো, আমার জানবো না তো। মানে ও ঢাকায় নেই, অন্য অবভিয়াসলি জানবে না। ঠিক আছে, বল দেখি স্বাস্থ্যমন্ত্রীর নাম দেওয়া মেক্সিকান রাস্তাটা তা তো বলতেছে, তা তো ঠিক জানি না। এই জন্য বলছিলাম অতীতে অনেক কিছু জেনে রাখা ভালো আমাদের। অতীত মানে আমাদের আগের দিন, কোনো দিনের অবহিত বর্তমানের দিনটা গড়ে ওঠে। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী আমাদের ইয়াদ করেছে, আমাদের পরে আগে ঢাকা সরকার থেকে এইসব জানি যে এরা রাস্তার নাম স্বাস্থ্যমন্ত্রী জন্য এটা এই নিশ্চয়ই জানি। বলতেছে যে প্রতিটি চিহ্ন আমাদের জেনে রাখতে হবে। কারণ কারণ কেন জেনে রাখতে হবে? কারণ ওই পাঁচটের উপরই তো আমাদের ফিউচারটা আমাদের বর্তমান সময়টা নির্ভর করে। পাঁচটি, আমাদের যদি কোনো পাঁচই না থাকতো তাহলে আমাদের বর্তমানে প্রেজেন্টও ভালো থাকবে, আর প্রেজেন্ট না থাকলে কোনো ফিউচারও থাকবে না, এটা আমাদের বুঝতে হবে। আর আমাদের পাঁচ থেকে শিক্ষা নেওয়ার জিনিসও আছে। তার জন্য আমার সংক্ষেপে বললেন এই ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর। একটা কি ছিল? জাহাঙ্গীরনগর। তারপর জানিয়েছে মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে নাম, তার নামে লেখা ছিল মোগল বাদশাহ জাহাঙ্গীর। সেই সময় থেকে এই শহরের আনাচে অনেক মসজিদ তৈরি করতে হয়। এই রাস্তাটা তিনখানার মোড় থেকে মহামতপুর এসে সাত নম্বর মসজিদ থেকেছে। প্রথমে নীলখানার মোড় থেকে মহামতপুর এসে সাত গম্বুজ মসজিদে থেকেছে। কোন মসজিদে? সাত গম্বুজ মসজিদে। সেই পুরোনো মসজিদের নামই রাস্তাটার নাম করা হয় সাত মসজিদ। সাত গম্বুজ মসজিদ থেকে সাত মসজিদ, ঠিক আছে। রিকশাটা নিউমার্কেট থেকে নীলক্ষেত্র বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতে শেষ চলচ্চিত্রে বিশ্ববিদ্যালয় করতে আমরা এক করতাম একদিন। তুমি জানলে কি করে? আচ্ছা, ছোট মামা কখনো তার আপনাকে বলে গেছে আমি বিশ্ববিদ্যালয় পড়তাম। তো মামার কথা বা জানতে পারছে মায়ের মধ্যে। মা বলেছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখন যুদ্ধে গিয়েছি। আচ্ছা, কিন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ, ঠিক আছে। যে এখানে আমাদের তুমি যুদ্ধে গিয়েছো, বিশ্ববিদ্যালয়ে পড়াতে, ঠিক আছে। তো তখন তার বাবা বলছে যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশ আরেক দেশ মানুষের লোক লালস, যুক্তি শক্তি দেখায় একজন মানুষ সবসময় সাধারণ মানুষ, কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতা ছিল জাতি হিসেবে বেঁচে থাকার জন্য। অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্তি হওয়ার জন্য জাতি হিসেবে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, এমন সাধারণ যুদ্ধ না। আচ্ছা, যেখানে থেকে আমরা বার করতে বা যুদ্ধ করতে চলেছি, এক দেশ আরেক দেশকে অ্যাটাক করবে, অথবা হলো যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে মৃত্যু একটা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল, সেখানে একদিন আরেক দেশকে অ্যাটাক করছে। এটা একটা ফোর্স ছিল, এরকম একটা যুদ্ধ, সেটাকে আমরা নর্মাল যুদ্ধ বলবো, একটা যুদ্ধ। আর মুক্তিযুদ্ধ কেমন ছিল? আমরা কি কোনো দেশে রেখে এসেছিলাম? না, আমরা নিজেদের দেশে থাকা অবস্থায় নিজেদের স্বাধীনতা নিয়ে আসছি চাচ্ছি। কারণ পাকিস্তান ততদিন আমরা বাংলাদেশ হয়নি, তো আমরা পাকিস্তান সেরকম আমাদের দেশ। তো আমরা পাকিস্তান এর হয়ে আমরা পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করি। তার মানে কি আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধ করছিলাম, এটা কিন্তু মুক্ত হওয়ার জন্য, পাকিস্তানের থেকে মুক্ত হওয়ার জন্য যুদ্ধ করছিলাম, সেটা কিন্তু মুক্তিযুদ্ধ। দেখতে দেখতে রিক্সাটা রোকেয়াল থেকে শামসুদ্দিন পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছায়।
সান্ত্বনা হবে। কোথায় গেছে জগন্নাথ? কারণ কাজল এই যে ডান পাশে বেরিয়েটা দিচ্ছিস ওটা না কি জিনিস? না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষার্থীর ক্ষেত্রে ঝড় বলতে হলো হোস্টেল থেকে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাখা আছে মানে ঢাকা থেকে তারা মতো ঢাকা বাইরে আসছে, ঢাকার বাইরে তারা আসতে পারে। তারা ওখানে পড়াতে পারছে। না, আমি থাকতাম হাসি মোহাম্মদ মহসিন। কোথায় থাকতেন? হাসি মোহাম্মদ মহসিন। পাকিস্তানি হানাদার বাহিনী এভাবে কয়েকশো ছাত্রকে কুড়ি মারণকে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছে। এইভাবে কয়েকশত ছাত্রকে কুড়ি মারণকে একসাথে দাঁড় করা একসাথে দাঁড় করা গুলি করে মেরেছে। কেন? কারণ পাকিস্তানি সামরিক দোষক শাসকেরা আমাদের বাংলাদেশ থেকে গোলাম থাকতে চেয়েছে। ইরাকে ছিল গোলাম। আর ছাত্ররা যেহেতু পুরো পাকিস্তানের সমন্বয়ের প্রতিবাদ করতে কিন্তু পুলিশ স্বীকার হলো ও পরে তো স্টুডেন্টস সবসময় প্রতিবাদের সঙ্গে বক্তব্য থাকে বয়স এবং দ্যাটস ওয়াই তাদের উপর সবকিছু চাপাই দিতে তারা সহজে বেরিয়ে দেয়। তারা একটা প্রতিবাদ করে তারা সহজে অনলাইন মেনে নিতেছে। তো এইসব মানে না না মেনে নেওয়ার কারণে এসব ডিসএগ্রিমেন্টের কারণে যে কোনো খারাপ সমাজ তারা চেষ্টা করবে এই ছাত্র সমাজ বা স্টুডেন্ট ইয়াটাকে দাবায় রাখা যাবে মানে তাদেরকে চুপ রাখা যাবে তাদেরকে ম্যানিপুলেট করা যাবে। যেমন আমরা 24-এর আন্দোলন দেখছি সেই 24-এর আন্দোলনটা স্টুডেন্টসদের করছে স্টুডেন্টসদের উপরে পাচার একটা আছে কারণ স্টুডেন্টদের উপর অধিকার স্টুডেন্টসরা যদি মানে স্টুডেন্টদের কর্মকর্তা একটু দেবেন স্টুডেন্টরা সহজে কোনো কথা শুনে না তুমি এদেরকে মন দিলে তারা জানবে যে এটা যেটা ঠিক রাইট সেটা রাইট বলে যেটাকে ভুল সেটাকে ভুল বলে। দ্যাটস ওয়াই এদের সাথে কি করা যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিক্সা ভাড়া এই পিছিয়ে দেওয়ার কাজের কম শহীদ মিনারের সামনে এসে রিক্সা থেকে নেমে গেছে দুই দিন বাদে হুমায়ুন খুশি হয়ে কিন্তু এই পৃথিবীতে অসংখ্য অবস্থিত জাতি গোষ্ঠীর মানুষ বসবাস করে। ও বসবাস করে আহ ওদের মধ্যে যার স্বাধীনতা আসে স্বাধীনতা লাভের পেছনে প্রচুর একটা আছে অনেকেই ইতিহাস আছে ওগুলো লক্ষ্য প্রাঙ্গনে বহু ইতিহাস আছে আর সেই সব অর্থে ভবিষ্যৎ বংশধররা ধরে থেকে দেশে এই সুবিধার মতো স্মৃতিগত গড়ে উঠেছে। প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এরকম একটা মেমোরেবল ইয়া আপনার রাখতে হয়েছে স্তম্ভ আছে যেটা তারা স্বাধীনতা সব কিছু করে ইয়া করে সেটা আমাদের শিশুর শরীর কিনে রাখে দেশ অর্থ জন্য আমরা একসাথে মধ্যে রাখি সাধারণ পাঠটা শেষ করে দেওয়ার চেষ্টা বাংলা শেষ হয়ে যাবে এখানে শেষ করতে পারছি নেক্সট